তরুর সাড়া পেতেই তিহান যেন আরও অধৈর্য হয়ে পড়ে। দীর্ঘদিন পরে আবারও একটা সুন্দর রজনী পার হয়ে যায় ওদের ভালোবাসার পাগলামিতে। আজ বুধবার, মাঝে কেটে গেছে বেশ কয়েকটা দিন। ওই রাতটা রাহান চৌধুরীর বাসায় কাটিয়ে পরের দিন সবাই নিজ বাসস্থানে ফিরে যায়। তরু ও তিহানের সাথে ওদের নিজেদের বাসায় নিজেদের সংসার জীবনে ফিরে যায়। আজ তৌফিক আর তিশার মেহেদি ওকেশন থাকায় গতকাল বাবার বাসায় এসেছে তরু। এখন সবাই একসাথে অবস্থান করছে কমিউনিটি সেন্টারে। কমিউনিটি সেন্টারটা একটা ছোটোখাটো লেকের পাশে, অনেকটা রিসোর্ট টাইপের। জায়গাটার সব কিছুই মনোমুগ্ধকর। অবশ্য তিহানের পছন্দ মানে বেস্ট কিছুই হবে। তরুর বেশ ভালো লেগেছে জায়গাটা। 5 দিনের জন্য একেবারে ফুল রিসোর্টটাই ভাড়া করে নিয়েছে তিহান। বরপক্ষের আত্মীয় স্বজন 3rd ফ্লোরে আর কনপয়ের পক্ষের আত্মীয় স্বজন 2nd ফ্লোরে থাকবে। তাইবের ফুল ফ্যামিলি অ্যাটেন্ড করেছে তরুদের সাথে, কারণ তাইবের মায়ের সাথে শাহেদা বেগমের খুব ভালো একটা সম্পর্ক গড়ে উঠেছে এই কয়েকদিনে। বর আর কনের স্টেজ পাশাপাশি সাজানো হয়েছে। তৌফিক অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে তিশার। মনের মধ্যে কেমন আকুপাকু করছে ওর, নিজের উঠবি পিচ্ছি ঘরওয়ালিকে দেখার জন্য। অবশেষে ওর অপেক্ষার অবসান হয়। তিশাকে স্টেজে আনা হয়। তিশাকে দেখতেই দিন দুনিয়া ভুলে ওর দিকে হাঁ করে তাকিয়ে থাকে তৌফিক। তিশার এক পাশে তরু আর অন্য পাশে পৃথা। 3 জনই সেম কালারের সেম লেহেঙ্গা পরেছে। বুদ্ধিটা অবশ্য তিশার। তিহান, অর্ণব আর আহানের সাথে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে। আড্ডা দিতে দিতে হঠাৎ ওর দৃষ্টি গিয়ে পড়ে স্টেজে। 3টা পার্পেল ফেরির মধ্যে একজনের দিকে ওর নজর আটকে যায়। উজ্জ্বল শ্যামবর্ণের গায়ের রঙের সাথে পার্পেল কালারটা যেন জ্বলছে। খুবই সাধারণ সাজে, যেন অসাধারণ লাগছে তরুকে। ভাইয়া, মুখটা বন্ধ করুন, না হলে কিন্তু এই পুরো শহরটাই ঢুকে যাবে আপনার মুখের ভেতর। পৃথার কথাটা শুনে তৌফিক লজ্জা পেয়ে যায়। সাথে সাথে তিশার দিক থেকে চোখ নামিয়ে নেয়। তরু ওদের কাণ্ড দেখে মুচকি হাসে। তিহান তখনও গভীর দৃষ্টিতে তরুর দিকেই তাকিয়ে আছে। তরু তিশাকে কনের সামনে আসনে বসিয়ে দিয়ে ওর পাশে যেয়ে দাঁড়ায়। হঠাৎ সামনে তাকাতেই তিহানের সাথে চোখাচোখি হয়। তিহানের দৃষ্টির গভীরতা বুঝতেই তরুর গাল দুটো লজ্জায় লাল হয়ে যায়। তরুর সাথে সাথে চোখ নামিয়ে নেয়। তরুর লজ্জা পাওয়া দেখে মুচকি হাসে তিহান। পৃথা তিশার পাশে দাঁড়িয়ে এক দৃষ্টিতে তাকিয়ে আছে অর্ণবের দিকে, যার দৃষ্টি ফোনে আবদ্ধ। বাড়ির বড়রা উপস্থিত হতেই শুরু হয়ে যায় ওকেশন। তিশা আর তৌফিককে মেহেদি পরানো হচ্ছে। তরু আর পৃথা একটু করে মেহেদি পরবে। তরু এই কয়েকদিনে সব ভুলে বেশ ফ্রি হওয়ার চেষ্টা করছে তিহানের সাথে। তবে আপনি থেকে সে আগের তুমিতে এখনো যেতে পারেনি, হয়তোবা একটু সময়ের প্রয়োজন। তরু প্রায় 5 মিনিট ধরে তিহানকে খুঁজে চলেছে, কিন্তু তাকে পাওয়া গেলে তো। তখন চোখাচোখি হওয়ার পরে চোখ নামিয়ে নিয়ে পরক্ষণেই চোখ তুলে তাকিয়ে দেখে আর তিহানকে দেখতে পায়নি তরু। তিহান রুমে ফোন ফেলে এসেছে, সেটা এখন তরুর হাতে। নিজেদের কোম্পানি থেকে কত শত কল আসছে। তরু এক প্রকার বিরক্ত হয়েই তিহানকে খুঁজছে। ওর খোঁজার মাঝেই আবারও তিহানের ফোনটা বিকট শব্দ তুলে বেজে ওঠে। ফোনের স্ক্রিনে তোরসার নাম দেখতেই তরুর মুখভঙ্গি পাল্টে কঠিন রূপ ধারণ করে। রিসিভ করবে না করেও কলটা রিসিভ করে তরু। হ্যালো তিহান, কোথায় তুমি? আজ 4 দিন একবারও এখানে আসলে না যে? তানাহা তোমার কথা বলতে বলতে মাথা ধরিয়ে দিয়েছে। আমিও খুব মিস করছি তোমায়। বাই দ্য ওয়ে, হোয়াটসঅ্যাপে তোমাকে কিছু পিক পাঠিয়েছি আমার আর তানায়ার, দেখো কেমন। তরুকে কিছু বলার সুযোগ না দিয়ে ননস্টপ কথা বলে চলেছে তোরসা। শেষের কথাটা কানে আসতেই তরু কল কেটে দিয়ে হোয়াটসঅ্যাপে যায়। 20+ পিক দেখে ভ্রুজোড়া কুচকে পিকগুলো দেখতে থাকে তরু। তানাইয়ার মাত্র 2টো পিক, বাকি সবগুলোই তোরসার। একটা পিকে বুকের উপর ভাগ স্পষ্ট, আর একটাতে কোমর স্পর্শ। কয়েকটা পিকের অবস্থা খুবই শোচনীয়, চোখে দেখার মতো না। এত জঘন্যভাবে শাড়ি পরেছে আজ পর্যন্ত তরু কাউকে দেখেনি। পিকগুলো দেখে তরুর মনে হলো খুব অশ্লীলভাবে তিহানকে সিরিয়াস করার চেষ্টা করছে তোরসা। নিজের অজান্তেই চোখ দিয়ে টপটপ করে পানি পড়তে থাকে তরুর। নিজেকে খুব অসহায় লাগছে তরু। ভাগ্য ওর সাথে কেমন খেলা খেলছে। শেষ পর্যন্ত তিহান ওর থাকবে তো?
ভাইয়া আপনাদের বন্ধু কোথায়? প্রায় অনেকক্ষণ ধরে অর্ণবকে সান্ত্বনা দিচ্ছে আহান। বন্ধুর কষ্টটা আহানের ঠিক সহ্য হচ্ছে না। তরুর কথাটা কর্ণগোচর হতেই নিজেদের মধ্যে কথা থামিয়ে ওর দিকে তাকায় আহান অর্ণব। তরুর চোখে পানি দেখে ওরা বেশ অবাক হয়। আহান বলে, কোনো সমস্যা ভাবি? তেনার নাকি কোনো একটা কাজ আছে, এটা বলে কথা যেন গেল। বললো তাড়াতাড়ি ফিরবে। আপনাদের বন্ধু ফোন আসলে দিয়ে দেবেন আর বলবেন তার প্রিয় মানুষ জরুরি তলব করেছেন তাকে। কোনো রকমে গলা দিয়ে কথাগুলো বের করে এক প্রকার ছুটে নিজের রুমে চলে আসে তরু। রুমে এসেই দরজা লক করে ওয়াশরুমে ঢুকে পড়ে। তরুর কথার আগামাথা কিছুই বুঝতে পারল না অর্ণব আর আহান। তবে তরুর চোখ মুখ দেখে বুঝে গেছে কিছু একটা হয়েছে। তাই আহান দ্রুত উঠে তিহানকে খুঁজতে চলে যায়। আহান চলে যেতেই অর্ণব স্টেজের দিকে তাকায়। তিশা মেহেদি দিতে দিতে তৌফিকের সাথে কিছু একটা নিয়ে কথা বলছে আর হেসে কুটি কুটি হচ্ছে। দৃশ্যটা অর্ণবের বুকে ছুরি চালানোর মতো আঘাত করে। তবে কেন যেন দৃশ্যটা দেখতে ওর খুব ভালো লাগছে। হয়তোবা তিশার হাসির জন্য। ও কেন ওই জায়গাটাতে হলো না? তৌফিকের জায়গায় অর্ণব হলে কি খুব বেশি ক্ষতি হয়ে যেত? মনের মাঝে হাজারো না পাওয়ার কষ্ট নিয়ে এক দৃষ্টিতে তিশার দিকে তাকিয়ে থাকে অর্ণব। খুব ভালোবাসেন তিশাকে? পরিচিত এক মেয়েলি কণ্ঠস্বর কানে আসতেই গাল ঘুরিয়ে কণ্ঠস্বরের মালিকের দিকে নিষ্প্রাণ চাহনি দিকে তাকায় অর্ণব। অর্ণবের অমন দৃষ্টি দেখে পৃথার বুকের মাঝে কেমন যেন করে ওঠে। পৃথা ঠিক বুঝতে পারে না। অর্ণবের উত্তর না পেয়ে আবারও বলে, ভালোবাসা ভালো, তবে অতিরিক্ত ভালোবাসা মানুষের ভালো থাকা কেড়ে নেয়। অর্ণব তখনও নিঃসু। এবার পৃথার মেজাজ বিগড়ে যায়। এই ধলাবিলাই, আপনি কি বোবা? সরি, বোবা কেন হতে যাবেন? সেদিন তো পায়ে পাড়া দিয়ে ঝগড়া করলেন আমার সাথে, হনুমান একটা। হনুমান শব্দটা কানে আসতে পৃথার দিকে ভ্রু কুচকে তাকায় অর্ণব। অতঃপর বলে, এই কে হনুমান? কে আবার? আপনি? শোনো মেয়ে, আমার সাথে বেশি কথা বলবে না। যাও তোমার কাজে যাও। এখানে কি? কাজেই তো এসেছি। এখানে এসে দেখি কেউ একজন ছ্যাঁকা খেয়ে বাঁকা হয়ে বসে আছে। তাকে হাসি খুশি রাখার চেষ্টা করাটা বুঝি একটা কাজ না? হোয়াট ননসেন্স! আপনার মাথা। তোমার? ওরে শালা, একেবারে আপনি থেকে তুমিতে চলে এসেছেন। ব্যাপারটা কি বলুন তো? পৃথার কথাতে অর্ণব নিজেও অবাক হয়ে যায়। সত্যিই কি ও তুমি বলেছে? হয়তোবা মুখ ফসকে বেরিয়ে গেছে, এটা বলেই নিজেকে বোঝায় অর্ণব। তারপর পৃথার দিকে তাকায়। অর্ণবকে চুপ থাকতে দেখে পৃথা আবারও বলে, কোকিল ডাকে কুহু কুহু, মোরগ ডাকে কক কক। আমার শুনতে ভালো লাগে আপনার মুখের বক বক। পৃথার মুখে এমন ছন্দ শুনতেই ভ্যাবাচাকা খেয়ে যায় অর্ণব। পরক্ষণে আবার উচ্চস্বরে হেসে ওঠে। অর্ণবের মুখে হাসি দেখতেই পৃথা একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। গজদাতের এই হাসিটা পৃথার কাছে বড্ড ভালো লাগছে। এই হাসিটা ওর মনে প্রশান্তি এনে দিচ্ছে। কিন্তু কেন? এই প্রশ্নের উত্তর পৃথার অজানা। ও শুধু জানে এই মানুষটাকে মন খারাপে দেখতে ওর একদম ভালো লাগে না। পৃথা অর্ণবের দিকে এক ধ্যানে তাকিয়ে থাকে। অর্ণব হাসতে হাসতেই বলে, আপনার সাথে বেশি রাগ করে মুখ গোমড়া করে থাকা যাবে না। আপনার মানুষটাই বেশ ইন্টারেস্টিং। তুমি করে বলুন না, শুনতে ভালো লাগছে। নিজের অজান্তেই মুখ ফসকে কথাটা বলেই দাঁত দিয়ে জিভ কাটে পৃথা। কথাটা কানে আসতে অর্ণব অবাক হয়ে বলে, কি বললেন? কিছু না। আর তক্ষুনি পৃথাকে মেহেদি দেওয়ার জন্য ডাকে তৃষা। তৃষার ডাক শুনতেই তড়িঘড়ি করে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায় পৃথা। সবসময় এভাবে হাসি খুশি থাকবেন, আপনাকে এভাবেই মানায়। কথাটা বলেই এক প্রকার দৌড়ে স্টেজের দিকে চলে যায় পৃথা। অর্ণব ওর যাওয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। আমার ভুলটা কি ক্ষমা করা যায় না তিহান? আমি অনুতপ্ত। তখন মনের প্রতিহিংসায় কি করেছি। সত্যি আমি ক্ষমা প্রার্থী। নাটক কম করো প্রিয়, তুমি জন্য করো ধান্দা নিয়ে এসছো, সেটা তোমার ফেস দেখলে বোঝা যায়। নিজের কথার পরিপ্রেক্ষিতে এমন উত্তর একদমই আশা করেনি তাই। তিহান তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন একজন ছেলে, তবে যে এতটা সেটা তাইবের ধারণার বাইরে ছিল। মজা করে কথাটা বললেও কেমন আসল জায়গায় ঢিল ছুঁড়েছে ভাবা যায়। তরু নিজেদের বাসায় ফিরে যেয়ে তিহানকে সবটা বলেছে। তাইবের সাথে তরুর যা যা ঘটনা ঘটেছে, ওদের কথোপকথন সব। আহান প্রায় 15 মিনিট ধরে সব জায়গাতে খোঁজার পর অবশেষে লেকের ধারে তাইবের সাথে তিহানকে দাঁড়িয়ে থাকতে দেখে ওদের দিকে এগিয়ে যায়। তিয়ান, গুরুত্বপূর্ণ কথা আছে, ফাস্ট চল। আহানের কথা শুনে কিছু একটা আন্দাজ করতে পারে তিহান। যাওয়ার জন্য পা বাড়াতে যেও থেমে যায়।
পেছনে ঘুরে বলে, আমার বুকে বুলেটের চিহ্ন এখনো স্পষ্ট। সাবধানে থাকিস, বেশি পারিস না। ছেড়ে দিতে আমার 1 সেকেন্ডও সময় লাগবে না। কথাটা বলে আহানকে নিয়ে রিসোর্টের উদ্দেশ্যে হাঁটা ধরে তিহান। তরু বেশ সময় নিয়ে নিজেকে সামলিয়ে ফ্রেশ হয়ে একেবারে ড্রেস চেঞ্জ করেই ওয়াশরুম থেকে বের হয়। বাইরে তুমুল শব্দ তুলে গান বাজছে। অনেকক্ষণ কান্না করার দরুন তরুর মাথা যন্ত্রণা করতে শুরু হয়েছে। তীব্র মাথা যন্ত্রণা নিয়েই ব্যালকনিতে যেয়ে বসে। তরু নিজের অসুস্থতার কথাটা লুকিয়ে টায়ার্ডের বাহানা দিয়ে ছোট্ট একটা টেক্সট পাঠিয়ে দেয় তৌফিকের নাম্বারে। সাথে ওকে কেউ যেন ডিস্টার্ব করতে না পারে তাও নিষেধ করে দেয়। লেকের ঠান্ডা ঝিরিঝিরি বাতাসে তরুর বেশ ভালো লাগছে। দোস্ত, ভাবির কিছু একটা হয়েছে। আহানের কথা শুনে তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে ওর দিকে তাকায় তিহান। মাত্রই তো হাসি খুশি রেখে এলো বউটাকে, হঠাৎ করে এতটুকু সময়ের মধ্যে কি এমন ঘটে গেল? কেন, কি হয়েছে ওর? জানি না, আমি আর অর্ণব বসেছিলাম তখন ভাবি আমাদের কাছে আসলো। এসে জিজ্ঞাসা করলো তুই কোথায়। আমরা যা জানি তাই বললাম। ভাবির চোখ দিয়ে তো এখনও পানি পড়ছে। তারপর বলল তোর প্রিয় মানুষ নাকি তোকে জরুরি তলব করেছে, তুই আসলে যেন ফোনটা তোর কাছে দিয়ে দিই। আহানের পুরো কথাটা শুনে তিহানের কেমন সন্দেহ হয়। আমার ফোন কোথায়, দে আমাকে। আহান ফোনটা দিয়ে দেয়। আহানের থেকে ফোনটা নিয়ে তিহান অ্যাট ফার্স্ট কল লিস্ট চেক করে। কল লিস্টে তোষার নাম্বার দেখতেই কল রেকর্ডটা পুরোপুরি শোনে। কল রেকর্ড শুনে যা বোঝার বুঝে যায় তিহান। তিহানের হাত থেকে ফোনটা নিয়ে হোয়াটসঅ্যাপে যায় আহান। তারপর পিকগুলো দেখে চোখ বড় বড় করে তিহানের দিকে তাকায়। নিজের বন্ধুকে তো খুব ভালোভাবেই চেনেও। আজ আর তোরসার রক্ষানি সাথে তোরসার স্পর্ধা দেখেও অবাক হয়। আহানকে এভাবে তাকাতে দেখে তিহান নিজের হাতে ফোনটা নিয়ে নেয়। অতঃপর ছবিগুলো দেখতে থাকে। ছবিগুলো দেখার সময় ওর চোখ মুখের রং পরিবর্তন হয়ে কেমন লাল বর্ণ ধারণ করে। কপালের নীল শিরাগুলো ফুলে ওঠে। তিহানের ফেসের পরিবর্তন দেখে আহান শুকনো ঢোক গিলে বলে, আগে ভাবিকে সামলিয়ে নে, তারপর ওর ব্যবস্থা করিস। তরুর কথা মনে পড়তেই তিহানের হিংস্র চাহনি নিভে যেয়ে চোখে মুখে অসহায় চাউনি ফুটে ওঠে। ও কোনো মতে ফোনটা পকেটে ঢুকিয়ে আহানকে রেখে স্টেজের দিকে দৌড় লাগায়। তরুকে কোথাও খুঁজে না পেয়ে তৌফিককে জিজ্ঞাসা করে তরুর কথা। তৌফিক জানায় তরু টায়ার্ড থাকায় রুমে রেস্ট নিচ্ছে। বিরক্ত করার কথাটা বলতে যেও বলে না। কথাটা শোনার সাথে সাথেই তিহান দোতলার উদ্দেশ্যে দৌড় দেয়। ওকে ওভাবে দৌড়াতে দেখে সবাই অবাক চোখে ওর দৌড়ের দিকে তাকিয়ে থাকে। তিহান রুমে এসেই এক ধাক্কায় দরজা খুলে ফেলে। তরু রানী, হানি, সুইটহার্ট, কোথায় তুমি? আর ইউ ওকে? তরু ব্যালকনিতে রাখা কাউচে বসে আধশোয়া হয়ে মাত্রই চোখ জোড়া বন্ধ করেছে। আর অমনি তিহানের ডাক কানে এসে বাজে। এক প্রকার বিরক্তি নিয়েই চোখ দুটো খোলে তরু। তারপর রোমের উদ্দেশ্যে হাঁটা ধরে। আজ এই লোকের একটা বিহিত করেই ছাড়বে। কি সমস্যা, এভাবে চিল্লাচিল্লি করছেন কেন? তরুকে বিধ্বস্ত অবস্থায় দেখে তিহান কিছুক্ষণের জন্য থমকে যায়। অতঃপর কাছে এগিয়ে আসতে আসতে বলে, ট্রাস্ট মি হানি, আমি সবার কিচ্ছু জানি না। আমাদের মাঝে এমন কোনো রিলেশনশিপ নেই। প্লিজ আমাকে বলবো যে নিজেকে কষ্ট দিও না। আমি নিজেকে কষ্ট দিচ্ছি, আপনাকে কে বললো? তিহান তরুর একদম নিকটে এসে দাঁড়াতেই তরু এক লাফে সরে যায় ওখান থেকে। আমার থেকে দূরে থাকুন। আপনার এই ছোক ছোক স্বভাবটা আর যাবে না, তাই না? আমাকে কি হাতের পুতুল মনে হয় আপনার? তুমি ভুল বুঝছো। তাহলে সঠিকটা বুঝিয়ে দিন। বোঝালে বুঝবে তুমি। যেভাবে বোঝালে বুঝবো সেভাবেই বোঝান। বিশ্বাস করো, এই ফার্স্ট টাইম আমাকে পিক সেন্ড করেছে তোরসা। ওর এই সাহসের জন্য ওকে পস্তাতে হবে। আপনি সাহস দিয়েছেন তাই এরকম করার সাহস পেয়েছে। তাছাড়া এমনিতেও আপনি একসাথে ঘর আর বাইরে সামলাতে এক্সপার্ট। তরু রানী, এভাবে বলো না। আমি ভালোবাসি তোমাকে। আপনার মতোই সস্তা আপনার ভালোবাসা। তুমি আমার ভালোবাসা কিভাবে অসম্মান করতে পারো না? সম্মান করার মতো আদৌ কি কিছু করেছেন আপনি? তরুর মুখে এমন প্রশ্ন শুনে তিহান নিশ্চুপ হয়ে যায়। সত্যিই তো, ও তরুর জন্য কিছুই করেনি। আপনাকে ভালোবাসা আমার জীবনের সব থেকে বড় ভুল। এই ভুল শোধরানোর সময় এসে গেছে এখন। তরুর কথাটা কর্ণগোচর হতেই তিহান এক ভ্রু উঁচু করে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকায় তরুর দিকে। আই ওয়ান্ট সেপারেশন। ভাইয়ার বিয়ের পরেই সেপারেশন চাই আমি। তারপর আপনি যেখানে ইচ্ছা যার সাথে ইচ্ছা থাকবেন। এখন এই রুম থেকে বের হয়ে যান। আপনার মুখও দেখতে চাই না আমি। তরুর কথাটা কানে আসতেই তিহানের পায়ের তলা থেকে মাটি সরে যায়।
ও কিংকর্তব্যবিমূঢ় হয়ে তাকিয়ে থাকে তরুর দিকে। তারপর সময় নিয়ে নিজেকে সামলিয়ে তরুকে মানানোর জন্য ওকে জড়িয়ে ধরতেই তরু এক ধাক্কা দিয়ে সরিয়ে দেয় তিহানকে। আমাকে স্পর্শ করবেন না আপনি। আপনার এই স্পর্শ বিষাক্ত লাগছে আমার কাছে। সব ভুলে নতুন করে জীবন শুরু করতে পারবে তুমি? এই প্রশ্নে চুপ হয়ে যায় তরু। তরুকে চুপ থাকতে দেখে তিহান আবারও বলে, তরু, একটা বার আমার কথা শোনো প্লিজ, আমাকে সবটা এক্সপ্লেন করতে দাও। আমি তিহান সম্পূর্ণ কথা শেষ করার আগেই ওর গালে থাপ্পড় বসিয়ে দেয় তরু। তিহান গালে হাত দিয়ে অবাক হয়ে অবিশ্বাস্য চোখে তাকিয়ে থাকে তরুর দিকে। আপনার এই নোংরা মুখে আমাকে তরু রানী ডাকবেন না। একটা মেয়ের সাহস কি করে হয় আপনাকে ওরকম পিক দেওয়ার? হ্যাঁ, চলে যান এখান থেকে, মুক্তি চাই আমি ক্লান্ত। কাঁদতে কাঁদতে কথাগুলো বলে তরু। তিহান তরুর দিকে অপলক তাকিয়ে পরাজিত সৈনিকের ন্যায় মাথা নামিয়ে দরজা পর্যন্ত আসতেই পরিবারের সকলের সম্মুখীন হয়। সবাই অবাক চোখে তাকিয়ে আছে ওর দিকে। কোথাও হার না মানা ছেলেটাও আজ পরাজিত ভালোবাসার কাছে। সবার কাছে বিষয়টা সত্যি অবিশ্বাস্য। তিহান যখন ওভাবে দৌড়ে আসাতে সবাই ওর পিছু পিছুই এসেছিল। এতক্ষণ সব কিছুই দেখলো সবাই। তিহান তিশার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, তোর বিয়েতে আমি থাকা হবে না তিশু, তবে আমার দোয়ার ভালোবাসা সবসময় তোর সাথে আছে। তৌফিক, আমার বোনটাকে ভালো রেখো, আমার মতো অপদার্থ হইও না। কথাটা বলেই ওখান থেকে বের হয়ে আসে তিহান। গন্তব্যস্থল তোষার বাসা। তিহান যেতেই রিমা বেগম আর তিশা কান্নায় ভেঙে পড়ে। রাহান চৌধুরী যেন পুরো পাথর বনে গেছে। শাহিদা বেগম ও শাড়ির আঁচল দিয়ে চোখের পানি মোছেন। হঠাৎ শাহিদা বেগম ঝড়ের গতিতে যেয়ে তরুর ডান গালে থাপ্পড় মারে। থাপ্পড়ের শব্দে সবাই চমকে তরু আর শাহিদা বেগমের দিকে তাকায়। তোকে এত এই শিক্ষা দিয়ে বড় করেছি আমি, কিভাবে পারলি ছেলেটার গায়ে হাত তুলতে? মনের মাঝে যুদ্ধ করে নিজের প্রাণের চেয়ে প্রিয় মেয়ের গায়ে হাত তুলে কান্না করতে করতে কথাগুলো বলেন শাহিদা বেগম। কিন্তু তরুর মধ্যে কোনো পরিবর্তন দেখা গেল না। সবাইকে দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে তরু বলে, আমার বিশ্রামের প্রয়োজন, দয়া করে আমাকে একটু একা থাকতে দিন, একটু শান্তি চাই আমি। তরুর মনের অবস্থা বুঝতে পেরে কেউ আর তরুকে ডিস্টার্ব করে না। শাহেদা বেগম আরও কিছু বলতে নিলে তৌফিক থামিয়ে দেয় ওনাকে। তারপর একে একে সবাই চলে যায় ওনার থেকে। সবাই চলে যেতেই তরু দরজা আটকে এসে ধপ করে ফ্লোরে বসে পড়ে। হঠাৎ করেই চিৎকার করে কান্না করতে থাকে তরু। যেই হাত দিয়ে তিহানকে থাপ্পড় দিয়েছে সেই হাতটা দিয়ে ফ্লোরে আঘাত করতে থাকে অনবরত। হাতটা একদম রক্তাক্ত করে তবেই থামে তরু। বাইরে থেকে সবাই শুনতে পায় সেই করুণ চিৎকার। ওর কান্না শুনে সবাই একটা দীর্ঘশ্বাস ফেলে। এত ভালোবাসার পরেও বিচ্ছেদ কি মেনে নেওয়া যায়? হাই স্পিডে কার ড্রাইভ করে 20 মিনিটের মধ্যেই তোষার বাসায় পৌঁছে যায় তিহান। তিহানের পিছু পিছু বাইক নিয়ে ছুটে এসে হাজির হয় আহান অর্ণব। তিহানকে এই মুহূর্তে 1 সেকেন্ডের জন্য একা ছাড়তে নারাজ দুই বন্ধু। তিহান কলিং বেল বাজানোর 5 সেকেন্ডের মধ্যেই হাসি মুখে দরজা খোলে তোষা। ও এতক্ষণ তিহানের জন্যই অপেক্ষা করছিল। তোষাকে দেখতেই রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে দিক বেদিক ঘুরে ওর চুলের মুঠি ধরে থাপড়াতে শুরু করে তিহান। প্রথম থাপ্পড় খেয়ে ঠোঁট কেটে রক্ত ঝরতে থাকে তোষার। তার উপর এতগুলো থাপ্পড় খেতে খেতে যে বেচারি চিৎকার করে কাঁদতে কাঁদতে ফ্লোরে মাথা ধরে বসে পড়ে। তোষা ফ্লোরে বসে পড়তেই তিহান ওর পেন্টের বেল্ট খুলে বেধড়ক পেটাতে শুরু করে তোষাকে। তোষার চিৎকারে ড্রয়িং রুমের বাতাসও যেন ভারী হয়ে ওঠে। তোষার নাক মুখ দিয়ে রক্ত উঠে পড়তেই অবস্থা বেগতিক দেখে অর্ণব আর আহান বহু কষ্টে থামায় তিহানকে। ততক্ষণে তোষার খালা খালুও হাজির। তোষার এই অবস্থা দেখে সবাই হতভম্ব। ছোট্ট তানাইয়া ফ্লোরে বসে হাত পা ছুঁড়ে কান্না করতে ব্যস্ত। তিহান আজ ভুলেও তানাইয়ার দিকে তাকায় না। ও গর্জন তুলে বলে, তোর মতো স্লাট আমি আমার লাইফে দেখিনি। খুব জ্বালা না তোর শরীরে, তাই না? মেটেছে জ্বালা, নাকি মেটাবি আরো? তোষার খালা খালু তিহানের কথা কিছুই বুঝতে না পেরে বলে, ও কি করেছে বাবা? এইভাবে কেন মারলো ওকে? এটা তো কম হয়ে গেছে। ও কার সাথে লাগতে এসছে ওর কোনো আইডিয়াও নেই। যার কথা এটা করলি তাকে বলিস তার থেকে তিহান এহসান সবসময় 3 ধাপ এগিয়ে চলে। কথাগুলো বলে আরেকটা থাপ্পড় দিতে ওখানেই সেন্সলেস হয়ে যায় তোষা। তোষা সেন্সলেস হতেই ওর খালা কান্না করতে করতে দৌড়ে এসে ওকে জড়িয়ে ধরে।
তানায়াও তখনও ওর দাদুর করে কান্নায় ব্যস্ত। এইসব তিহানের কাছে অসহ্য লাগছে, তাই ও বেরিয়ে যায় বাসা থেকে। ওর পেছন পেছন আহান অর্ণবও বেরিয়ে যায়। তোরসার খালা খালু তোরসাকে নিয়ে হসপিটালের উদ্দেশ্যে ছোটে। কেউ একজন এতক্ষণের সবটা ভিডিও করে সেন্ড করে তরুর কাছে। কাঁপা কাঁপা হাতে পুরো ভিডিওটা দেখতেই তরুর মলিন মুখে মুচকিয়ে হাসি ফুটে ওঠে। তৌফিক তিশার বিয়ের পর কেটে গেছে আরও 2 দিন। তিহানকে ছাড়া বিয়ে করবে না তো করবেই না তিশা। সে কি জেদ! তার একমাত্র ভাই 2 দিন ধরে মিসিং, কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। আর ও কিনা মনের রং লাগিয়ে বিয়ে করে নেবে। টানা 3 ঘন্টা লাগিয়ে কবুল বলাতে হয়েছে তিশাকে। সেদিন থেকে কেঁদে কেঁদে অস্থির হয়ে পড়েছে তিশা আর রিমা বেগম। রাহান সাহেব আর তৌফিক ওদের সামলাতে যেয়ে হিমশিম খেয়ে যাচ্ছে, কিন্তু তরু রয়েছে নির্বিকার। সবাই যেন এক নতুন তরুকে দেখছে। তিহান মিসিং আর 4 দিন। ছেলেটা কোথায় আছে, কিভাবে আছে কেউ জানে না। সেই হতচ্ছাড়া দুটো তিহানের সাথে গায়েব হয়ে গেছে। তাহলে খোঁজটা নিবে কার মাধ্যমে? সময় রাত 12টা বেজে 5 মিনিট। তরু বিছানায় বসে উসখুস করছে। 4টা দিন হয়ে গেছে মানুষটাকে নিজ চোখে দেখেনি তরু। যতই লোক দেখানো রাগ করুক না কেন, তিহানের না বলা সব কথাই তো জানে তরু। আর সব থেকে বড় শব্দ, তরু ভালোবাসে ওই মানুষটাকে। তিহানের ওই শক্ত পেটানো বুকটাতে মাথা না রাখলে তরুর বড্ড অশান্তি অনুভব হয়। তোরসার চ্যাপ্টারটা খুব তাড়াতাড়ি ক্লোজ করতে চায় তরু, কিন্তু ও আবারও নতুন করে শত্রুর আভাস পাচ্ছে, যে তায়েব আর তোরসাকে নিজের হাতের ইশারায় নাচাচ্ছে। না হলে ওরকম পিক সেন্ড করার সাহস আর বুদ্ধি কোনোটাই তোরসার নেই। আর এই শত্রু পর্যন্ত পৌঁছাতে একমাত্র তোরসাই সাহায্য করতে পারে। তরু কয়েকদিন আগেই খোঁজ নিয়ে জেনেছে তোরসার সাথে সে 5 বছর আগেই তিহানের যোগাযোগ বন্ধ হয়ে গেছিল। তিহান নিজের ট্রিটমেন্ট শেষ করে দেশে ফিরেই নতুন করে যোগাযোগ করেছে তোরসার সাথে। তানায়ার সাথে বাবা মেয়ের সম্পর্ক গড়ে তুলেছে কয়েকদিনেই। এইসব জানার পরে তরু তিহানকে হাজারটা প্রশ্ন করলেও তিহান বারবার কৌশলে প্রশ্নগুলো এড়িয়ে গেছে। আর তরুকে ইগনোর করার সেই রাগ থেকেই এত কিছু ঘটিয়েছে তরু। তরুণ নিজের আকাশ কুসুম ভাবনার মাঝে কিছু একটা মনে পড়তেই কেমন 2 2 4 মিলিয়ে ফেলে। তবে কি এই শত্রুর আভাস আরও আগেই পেয়েছে তিহান, যার জন্য তোষার সাথে সখ্যতা গড়ে তুলেছে? কিন্তু তরুর থেকে কেন লুকাতে চাচ্ছে? এত এত চিন্তার তরুর মাথা ফেটে যাওয়ার উপক্রম। ও উঠে বসতেই ব্যান্ডেজ করা ডান হাতটাতে ব্যথা পেয়ে কুকিয়ে ওঠে। ব্যথাটা হজম করে নিয়ে কিছুক্ষণ বসে থেকেই ব্যালকনিতে চলে যায়। তিহানের সাথে কথা বলা খুব জরুরি, কিন্তু নাম্বার তো বন্ধ দেখাচ্ছে। তিহান অন্ধকার রুমে বিছানায় বসে বসে ল্যাপটপে কিছু একটা করছে। হঠাৎ রুমে লাইট জ্বলে উঠতে চোখ মুখ কুঁচকে সামনে তাকায় তিহান। নিজের সম্মুখে আহান আর অর্ণবকে দেখতেই বলে ওঠে। ওরা দুজন বাধ্যের ন্যায় লাইট অফ করে এসে তিহানের 2 পাশে পা মেলিয়ে বসে। দোস্ত, সত্যি কি তোদের সেপারেশন হয়ে যাবে? আহানের কথাটা শুনে তিহান মুচকি হেসে বলে, কিসের সেপারেশন? আমি তো 2 জন থেকে 3 জন হওয়ার প্ল্যান করছি। দেখছিস না, সারাদিন রাত ঘরে বসে খেয়ে নিজের শক্তি বাড়াচ্ছে। এত বালছাল না করে কলিকাতার হালবাল খেলেই তো পারিস, সব কিছুর শক্তি বেড়ে যাবে একবারে। এই অর্ণব, তুই থাম। রিহান, আই অ্যাম নট জোকিং, আমি সিরিয়াস। আহানের কথাটা শুনে তিহান বোধহয় সিরিয়াস হয় একটু। তা নয়তো কি, নিজের সেই চিরচেনা গম্ভীর কণ্ঠে বলে, আমি তরুকে মিথ্যে বলেছিলাম তোর সে বিষয়টা নিয়ে, কারণ আমি চাইনি ওর নতুন কোনো ঝামেলাতে নিজেকে জড়িয়ে ফেলুক, যেখানে এখন আমি নিজের শত্রুকে শিওর হয়ে আইডেন্টিফাই করতে পারিনি। আর তাইবকে নিয়ে ওর মধ্যে একটা জেদ আছে, কিন্তু আমার ওতে বুদ্ধিমতী বউ খোঁজ লাগিয়ে আসল তথ্যটা বের করেছে। আর তারপর থেকে আমার কানে কাছে লাগিয়ে রেখেছে আমি ওকে মিথ্যে কেন বললাম। আমি এই টপিকটা বারবার ইগনোর করছিলাম বলে আমার উপর খুব রেগেছিল। তার উপর তোরসার অমর পিক রাগের উপর ঘি ঢেলে দিয়েছে। আমার উপরে সব রাগ একবার উঠিয়ে নিয়েছে। তার মানে সব অ্যাক্টিং ছিল ভাবির? অর্ণবের প্রশ্নে তিহান বলে, তা নয় তো কি। কিন্তু ভাবি যে নিজের হাত ক্ষত বিখ্যাত করলো। বেশ অবাক হয়ে কথাটা বলে আহান। আমাকে আঘাত করেছে, তাই নিজেকে শাস্তি দিয়েছে। তাহলে এখন তো অ্যাটলিস্ট তোর মামি আর তিশার সাথে দেখা করতে পারিস। ওনার তো টেনশনে একদম ভেঙে পড়ছে। তিহান সাথে সাথেই অর্ণবের কথার জবাব দেয়, হুম, এখন দেখা করলে তরুণী আমার খোঁজ পেয়ে যাবে। ওকে জ্বালাতে বড্ড ভালো লাগে আমার।
আমার মতো নিজেকে একটু পড়ুক, ভালোবাসি বিরহে। আমাকে অবিশ্বাস করার শাস্তির একটু পেয়ে নিক, তারপর ভেবে দেখব। তিহানের কথাটা শুনে ওরা দুজনের চোখ দুটো মার্বেলের মতো গোল গোল করে ওর দিকেই তাকিয়ে থাকে। অর্ণব নিজেকে সামলিয়ে বলে, তোদের ভালোবাসা বড়ই বিচিত্র ভাই। ওর কথার পরিবর্তে তিহান মুচকি হাসে। তারপর কিছু একটা মনে পড়তেই বলে, তবে বউয়ের হাতের চটটা বেশ শক্ত ছিল ভাই। আমাকে ব্যথা কমানোর জন্য পেন কিলার খেতে হয়েছে। অবশ্য বলছে প্রফেশনে আছে, চট তো অবশ্যই শক্তই হবে। প্রফেশন কথাটা কানে আসতেই আহান আবারও অবাক হয়ে বলে, কিসের প্রফেশনের কথা বলছিস? ভাবি কি কোনো মতে? সময় হলে জানতে পারবি। তবে তোদের যদি তরনাশ হয় তাহলে মন্ত্রী ইশতিয়াক মাহমুদ আর সাইদ ইহসানের ডান হাত সাদাত হাসানের খুনের ইনভেস্টিগেশনের উপর থেকে আসল দায়িত্ব কে পালন করেছে খোঁজ নিয়ে দেখ, জাস্ট নামটা দেখবি। ওরা দুজন কিং কর্তব্য বিমূঢ় হয়ে অবাক চোখে তাকিয়ে থাকে তিহানের দিকে। এরা বর বউ দুজন জিন নাকি? না হলে এত এত রূপ কিভাবে সম্ভব? আহান হঠাৎ করে নিজের মনের মধ্যে ঘুরপাক করতে থাকা একটা প্রশ্ন করেই বসে। ভাবি বিয়ের আগের থেকে জানতো যে ও তোর সেকেন্ড ওয়াইফ? কথাটা শুনতেই তিহানের উষ্ঠে বাঁকা হাসি ফুটে ওঠে। অতঃপর বলল, আমার বউকে বোকা ভাবিস না, ও আমাদের থেকে এক ধাপ এগিয়ে। তিহানের কথার মাঝে উত্তরটা খুব ভালোভাবে পেয়ে যায় ওরা দুজন। আজ যেন আহান আর অর্ণবের চমকানো দিবস। তিহানের রুমে এসে পর্যন্ত নতুন নতুন চমক পেয়েই যাচ্ছে। ওদের ভাবনা চিন্তার মাঝেই আহানের ফোনটা বেজে ওঠে। নীরব নিস্তব্ধতার মাঝে সেই শব্দটা যেন খুবই অসহনীয় লাগে সবার কাছে। আহান আননোন নাম্বার দেখেও রিসিভ করে। তিহানের পরিবারের কেউ হবে হয়তো ভেবে ও লাউড স্পিকারে দিয়েই কথা বলে। আসসালামু আলাইকুম, কে বলছেন? কথাটা বলার সাথে সাথেই ওপাশ থেকে তোষার খালার কান্না জড়িত কণ্ঠস্বর কর্ণগোচর হয় সবার। আহান বাবা, হসপিটালে এসে আমার তুরসারে ক্যাডাই খুন কইরাছে। কথাটা শুনতেই তিনটা মানুষই যেন নড়াচড়া করতে ভুলে যাবে। সবার হাত পা অসাড় হয়ে আসতে থাকে। কিছুক্ষণের মাঝেই নিজেদের কোনো রকম সামলিয়ে নিয়েই হসপিটালের ঠিকানা শুনে তিনজন বেরিয়ে পড়ে গন্তব্যের উদ্দেশ্যে। তিহান হসপিটালের করিডোরে পা দেওয়া মাত্রই তোষার খালা দৌড়ে এসে তিহানকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে দেয়। আমার মেয়েটা নিষ্পাপ ছিল তিহান বাবা, ওর শত্রু তো কেউ আসিল না, তাহলে এত করুণ মৃত্যু কেন ওর হলো? কেমনে গলাটা টিপে মেরেছে? আমার তোরসার নিশ্চয়ই খুব কষ্ট হচ্ছিল। মার্ডারারকে খুঁজে বের করে যথাযথ শাস্তি দেওয়া হবে খালা। আপনি এভাবে কান্না করে ভেঙে পড়বেন না। তানিয়া কোথায়? ওর নানুর কাছে। কথাটা বলি তোষার খালা তিহানকে ছেড়ে দেয়। আর তখনই হসপিটালে তিহানের মামার পরিবারের সাথে তরুর পরিবারও উপস্থিত হয়। সেদিনের ঘটনার পরিপ্রেক্ষিতে তোষার পুরো ঘটনাটা ইতিমধ্যে সবাই জেনে গেছে। তিহান তরুর দিকে এক পলক তাকিয়ে তোষার কেবিনের দিকে চলে যায়, যেখানে তোষার মৃত লাশ রাখা আছে। অর্ণব আর আহান আগেই কেবিনের ভেতরে চলে গেছে। সময় ব্যয় না করে তরু ও তিহানের পিছু পিছু হাঁটা ধরে। আবার নিজেকে সামলান, আমরা সবাই আপনার পাশে আছি। রিমা বেগম কথাটা বলেই তোষার খালাকে জড়িয়ে ধরে। বাকি সবাইও টুকটাক সান্ত্বনা দেয়। তাছাড়া আর কি বা করার আছে? তিহান কেবিনে ঢুকে দেখতে পায় তোষার মৃত লাশ, যার চারপাশ ঘিরে দাঁড়িয়ে আছে এখানকার থানার এসআই সহ আরও কয়েকজন পুলিশ। তিহান তোষার মুখের দিকে একধানে তাকিয়ে থাকে। তোষার মৃত মুখটা দেখে তিহানের রাগ, ঘৃণা, কষ্ট সব মিলিয়ে কেমন মিশ্র অনুভূতি হয়। তিহানকে দেখেই আহান আর অর্ণব ওর দিকে এগিয়ে আসে। তিহান মার্ডার সেই লেভেলের আল্টারনেসের সাথে কাজ করেছে ভাই, কোথাও একটা ক্লু রেখে যায়নি। অর্ণবের কথা শুনে তিহান বলে, মানুষ যতই শার্প থিঙ্কার হোক না কেন, একটা কাজে কোনো না কোনো জায়গায় ঠিকই মিস্টেক করবে। সবসময় যে মিস্টেকগুলো হাইলাইট হয়ে থাকবে তা তো না, হতে পারে খুব সাধারণ একটা জায়গায় মিস্টেক করে রেখে গেছে, যেটা আপাতত কারোর চোখে পড়ছে না। অর্ণব বুঝদারের মতো মাথা নাড়ে। তিহানকে খেয়াল করতেই এসআই আদিত্য হাওলাদার তিহানের দিকে এগিয়ে এসে সালাম দিয়ে কুশল বিনিময় করে। স্যার, ভিকটিম আপনার পরিচিত কেউ? আদিত্যর প্রশ্ন শুনে তিহান সাবলীলভাবে উত্তর দেয়, She is my best friend and I have a good relationship with her family. So I think I have a responsibility for them. জি স্যার, তা তো অবশ্যই। ওদের কথার মাঝে কেবিনে তরু উপস্থিত হয়। তরুকে দেখে আদিত্য জোরে সালাম দিতে যাবে, তৎক্ষণাৎ তরুর ইশারায় থেমে যায়। তিহান সবটাই লক্ষ্য করে। আদিত্য
তরুর দিকে এগিয়ে যায়, একদম কাছাকাছি দাঁড়িয়ে ফিসফিস করে বলে, ম্যাম, ডিআইজি স্যার তো মার্ডার কেসের ইনভেস্টিগেশনে রেসপন্সিবিলিটি আপনাকে দিয়েছে। তরু বাঁকা চোখে তিহানের দিকে তাকায়। তিহান ভ্রুযুগল কুচকে তরু আর আদিত্যের দিকে তাকিয়ে আছে। নিশ্চয়ই মনে মনে তরুর 14 গোষ্ঠী উদ্ধার করছে। তরু মনে মনে হেসে বলে, Oh, okay. I will manage. Now you can go and focus on your duty. ইয়েস ম্যাম। কথাটা বলে আদিত্য মুখটা গোমরা করে তোষা লাশের কাছে চলে যায়। তরুও গুটি গুটি পায়ে তিহানের দিকে এগিয়ে আসে। কষ্ট হচ্ছে? তরুর প্রশ্নের কোনো জবাব দেয় না তিহান। তরু আবারও বলে, রেগে আছেন আমার উপর? তিহান তখনও নির্বিকার, ইভেন তরুর দিকে তাকানোরও প্রয়োজন বোধ করছে না। তিহানের এক খোরামি 1 সেকেন্ডের মাঝে তরুর মেজাজ বিগড়ে দেয়। ও দাঁতে দাঁত পিষে বলে, ট্যারামি করছো কেন? কি সমস্যা? এক্স ওয়াইফের মৃত্যুতে বুক ফেটে যাচ্ছে? দীর্ঘদিন পরে তরুর মুখে সেই চিরচেনা তুমিরাকে কিছুক্ষণের জন্য থমকায় তিহান। মনে মনে খুশিও হয় খুব, কিন্তু মুখ দেখে বোঝার উপায় নেই। মুখ গম্ভীর রেখেই বলে, ঝগড়া করতে চাচ্ছ? তাহলে কান খুলে শুনে রাখো, আমি এখন ঝগড়া করার মুডে নেই। যখন মুড হবে তখন তোমাকে ডেকে নেব। এখন একটু চুপ করো প্লিজ। ওকে, আমার মুড না থাকলে আমিও কিন্তু এভাবেই নাকচ করে দিব। তখন কিন্তু নিজের জেদ দেখাতে পারবে না তুমি। মাইন্ড ইট। তরুর কথার ডাবল মিনিংটা বুঝতে পেরে তিহানের মুখটা আরও বেশি গম্ভীর হয়ে যায়। ওদের কথা কাটাকাটির মাঝে ডক্টর সাজিদ উপস্থিত হয় কেবিনে, এসআই আদিত্যের সাথে খুনের ডিটেলস নিয়ে আলোচনা করার জন্য। স্যার দেখুন, আমরা লাশ পরীক্ষা নিরীক্ষা করে যা জেনেছি সেটা হচ্ছে অ্যাট ফার্স্ট ওনাকে বালিশ চাপা দেওয়া হয় ওনার শ্বাস প্রশ্বাস রোধ করার জন্য। ওনার নিঃশ্বাস যখন প্রায় বন্ধ হওয়ার পথে তখন লাস্ট টাইমে যে ওনাকে গলা টিপে হত্যা করা হয়। অ্যান্ড এটা একটা শক্ত বলিষ্ঠ হাতের দ্বারা করা হয়েছে। ওনার গলার দাগটা দেখলে বুঝতে পারবেন আই থিঙ্ক খুনি একজন ছেলে। ডক্টরের কথাগুলো সবাই খুব মনোযোগ সহকারে শুনল। তরু তীক্ষ্ণ দৃষ্টিতে চারিদিক পাশটা লক্ষ্য করে, তারপর তোষার লাশের পাশে যে গম্ভীর দৃষ্টিতে ওর গলার দাগটা পর্যবেক্ষণ করে। কিছু একটা গভীরভাবে খেয়াল করতেই ও বলে ওঠে, মার্ডারার একজন মেয়ে। তরুর কথা শুনে সবাই চমকে তাকায় ওর দিকে। তিহান শানিত দৃষ্টি নিয়ে ওর দিকেই তাকিয়ে থাকে। আদিত্য তরুকে ম্যাম বলতে চেয়ে আবারও থেমে যায়, অতঃপর বলে, আপনি কিভাবে শিওর খুনি একজন মেয়ে? ভিকটিমের গলায় বাম সাইডে 3টা রিংয়ের দাগ বসে আছে। তার মানে মার্ডারের ডান হাতে 3টা রিং পড়েছিল। আই থিঙ্ক আপনি এটা নোটিশ করেননি মিস্টার আদিত্য হাওলাদার। অ্যাম আই রাইট? আদিত্য কাঁচুমাচু ভঙ্গিতে হ্যাঁ সূচক মাথা নাড়ায়। ঠিক তখনই আরেকজন পুলিশ বেশ ব্যঙ্গ করে তরুকে জিজ্ঞেস করে, হাতে রিং তো ছেলেরাও পরে, আপনি কিভাবে শিওর হচ্ছেন যে খুনি একজন মেয়ে? তরু তোষার দিকে এগিয়ে যেয়ে ওর চুলের মধ্যে থেকে অতি সূক্ষ্ম কালো রঙের কিছু একটা বের করে। তারপর পুলিশটার দিকে ঘুরে সেটা সবাইকে দেখিয়ে মুচকি হেসে বলে, নেল পলিশ নিশ্চয়ই ছেলেরা দেয় না, নাকি আপনি নেল পলিশ দেন স্যার? তরুর প্রশ্নে উনি কেমন ভ্যাবাচাকা খেয়ে যায়। আদিত্য পুলিশটার কাছে এসে ভয়ে ভয়ে আস্তে করে বলে, আপনার চাকরি আর থাকলো না স্যার। বাঘিনীর সাথে লড়ছেন আপনি। সংসার চালাতে হলে নতুন চাকরির সন্ধান করুন, বুঝলেন? বেচারা কিছু বুঝতে না পেরে হাঁ করে আদিত্যের দিকে তাকিয়ে থাকে। তরুর হাতে নেল পালিশ যুক্ত একটা নখের ছোট্ট খণ্ডাংশ। তরু আবারও সকলের উদ্দেশ্যে বলে, প্রথমত মার্ডারার একজন মেয়ে। উনি কোন ছদ্মবেশে এখানে প্রবেশ করেছে আমি শিওর না। এর জন্য আপনাদের প্রয়োজন সিসিটিভি ফুটেজ চেক করা, এই রুমে ডিউটিরত নার্সদের সাথে কথা বলা। তবে উনি প্রবেশ করে অ্যাট ফার্স্ট তোরসার মাইন্ড অন্যদিকে ডাইভার্ট করেছে। তারপর কথার মাঝে হঠাৎ করেই তোরসার মুখে বালিশ চেপে ধরেছে, যার জন্য তোরসা কোনো চিৎকার করতে পারেনি আর না পেরেছে ইমিডিয়েটলি কোনো স্টেপ নিতে। তবে হাত দিয়ে ধস্তাধস্তি করেছে আর তখনই মার্ডারের হাতের নখ ভেঙে যায়। দ্বিতীয়ত, তোরসা যখন ধস্তাধস্তির শক্তি হারিয়ে ফেলে, মৃত্যুর কোলে ঢলে পড়ে, তখন মার্ডারার বালিশ ছেড়ে ওর গলা চেপে ধরে আর তখনই এই নখটা ভেঙে ওর চুলে পড়ে। আর এই নখে নেল পালিশ দেয়া। সো ইটস ক্লিয়ার মার্ডারার একজন মেয়ে।
সবাই সাধারণ তরুর বিচক্ষণতা দেখে অবাক হয়। আহার আর অর্ণবের কাছে এবার সব একদম পানির মতো ক্লিয়ার। ওরা দুজন ভ্যাবলা কান্তের মতো হাঁ করে তরুর দিকে তাকিয়ে থাকে। তিহানের ঠোঁট জুড়ে ছড়িয়ে আছে বাঁকা হাসি। ডক্টর সাজিদ অবিশ্বাস্য কণ্ঠে তরুকে বলে, আমরা তো এটা খেয়ালই করিনি, এত দ্রুত সব ধরে ফেললে। আম এসপি তরু মির্জা, ডটার অফ ডিআইজি আদনান মির্জা, ওয়াইফ অফ তিহান এহসান অ্যান্ড সিস্টার অফ ডক্টর তৌফিক মির্জা। মুচকি এসে জবাব দেয় তরু। আমি তরু মির্জা। আজকের এই তরু আর 10 বছর আগের তরুর মাঝে আকাশ পাতাল তফাৎ। ছোটবেলা থেকেই আমি খুব নরম আর ভীতু স্বভাবের ছিলাম। আমার সমবয়সী ছেলেমেয়েরা আমাকে আঘাত করলে আমি মুখ বুজে চুপচাপ সব সহ্য করে নিতাম। সকলের সব অত্যাচার নীরবে সয়ে যেতাম। কখনো প্রতিবাদ করিনি, বেশি খারাপ লাগলে কান্না করে দিতাম। আমার বাবা মা তৌফিক ভাই খুব চিন্তা করতো আমার এই নরম স্বভাবের জন্য। এভাবেই জীবনে 14টা বছর পার করেছিলাম। আমি যখন ক্লাস 9-এ পড়ি, আমার ফুফাতো বোন আদ্রিতার বিয়েতে পরিবারের সবাই মিলে আমার একমাত্র ফুপির বাসায় ঢাকাতে দেয়। প্রথম 5 দিন বিয়েতে খুব এনজয় করলাম। আমি আর আদ্রিতাপু এক রুমেই থাকতাম। আপুর বিয়ের দিন আপু ওর শ্বশুর বাড়িতে থাকায় আমি একাই ছিলাম রুমে। কিন্তু ওই রাতে ঘুমের মাঝে কিছু আনএক্সপেক্টেড টাচ ফিল করি। শক্ত একটা হাত আমার শরীরের স্পর্শকাতর স্থানগুলো খুব বাজেভাবে ছুঁয়ে দিচ্ছিল। আমি ব্যথায় কুকিয়ে উঠি। সেই ভীতু আমিটা ভয়ে চিৎকার দিয়ে উঠি তৎক্ষণাৎ। পাশের রুমে বাবা মা থাকায় আমার চিৎকার শুনে দৌড়ে চলে আসে আমার রুমে। লাইট অন করে, কিন্তু তখন রুমের মধ্যে কেউ ছিল না। আমি ততক্ষণে ফ্যানের তীব্র বাতাসেও ঘেমে একাকার। বাবা মাকে দেখে কান্নাটাও যেন আমার আসছিল না। একদম স্তব্ধ হয়ে গিয়েছিলাম। হঠাৎ করে আমার চারিপাশ ক্রমশ অন্ধকার হতে থাকে। তারপর আমার আর কিছু মনে ছিল না। দীর্ঘ 3 দিন পর জ্ঞান ফিরে নিজেকে হসপিটালের বেডে আবিষ্কার করি। ওই ঘটনায় আমি একদম ভেঙে পড়েছিলাম। কেমন একটা ট্রমার মধ্যে চলে গিয়েছিলাম। ঘুমালেই দুঃস্বপ্ন হয়ে ওই ঘটনাটা বারবার চোখের পর্দায় ভেসে উঠত। তারপর এক সময় আমি ঠিকমতো ঘুমানোও ছেড়ে দিয়েছিলাম। আমার অবস্থা ক্রমশ খারাপের দিকে যাচ্ছে দেখে বাবা আমাকে সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যায়। দীর্ঘ 1 মাস ট্রিটমেন্টের পরে আমি নিজের সাথে ঘটে যাওয়া ঘটনার সব কিছু বাবার সাথে শেয়ার করি। বাবা সবটা শুনে ফুপিদের সাথে সম্পর্ক শেষ করে দেয়। হয়তোবা বাবা বুঝতে পেরেছিলেন এমন ঘৃণিত কাজটা কে করেছে। দীর্ঘ 6 মাস ট্রিটমেন্ট নিয়ে আমি স্বাভাবিক জীবনে ফিরে আসি। তখন থেকে বাবা এক অন্য তরুর জন্ম দেয় আমার মধ্যে। ক্যারাটে শেখায় আমাকে। আস্তে আস্তে নরম ভীতু তরু এক শক্ত তেজস্বী তরুতে রূপান্তরিত হয়। বাবার স্বপ্ন ছিল আমি যেন বাবার প্রফেশনে যাই। আমার নামের আগে যেন এসপি ট্যাগ যোগ হয়। আর এটার একমাত্র উপায় ছিল পড়াশোনা। বলা বাহুল্য, আমি ছোটবেলা থেকেই তুখর মেধাবী ছিলাম। তাই খুব মনোযোগ সহকারে ভালোভাবে পড়াশোনাটা চালিয়ে যেতে থাকি। খুবই থেকে অনার্স মাস্টার শেষ করে বিসিএস দিই। আল্লাহ তাআলার অশেষ রহমতে আর আমার চেষ্টায় প্রথমবারই প্রিলিমিনারি এক্সামে টিকে যাই। তারপর রিটেন, ভাইভা সব কিছু দিয়ে এসপি তরু মির্জার জন্ম হয়। বাবা তখন অতিরিক্ত উপমহা পুলিশ পরিদর্শক ছিল। তারপর পদোন্নতি হয়ে এখন ডিআইজি। কিন্তু বাবা সবসময় নিজেকে সাধারণ ইন্সপেক্টর বলে প্রকাশ করে। হয়তোবা এতে ক্রিমিনাল শনাক্ত করতে সুবিধা হয়। আমি ট্রেনিং শেষ করি। নিজের দক্ষতা দিয়ে 1 বছরেই এসপি পদে পদোন্নতি হয়। বাবার সেই বহু কাঙ্ক্ষিত এসপি তরু মির্জা ট্যাগ পাই। তারপর সব ঠিকঠাক চলছিল। হঠাৎ একদিন রাতে ডিউটি শেষ করে বাসায় ফেরার সময় আমার উপর অনাকাঙ্ক্ষিত আক্রমণ হয়। সেইবার দীর্ঘ 1 মাস ট্রিটমেন্টের পরে মরতে মরতে বেঁচে ফিরে আসি। তারপর থেকে শুরু হয় মায়ের আহাজারি। তার একমাত্র মেয়েকে এইভাবে সে হারাতে পারবে না। আমাকে রিজাইন লেটার জমা দিতে বলে, কিন্তু ততদিনে এই প্রফেশন আমার রক্তে মিশে গেছে। চাইলেও ছাড়া সম্ভব না আমার দ্বারা। বাবার সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিয়ে এখন থেকে নিজেকে আড়ালে রেখে নিজের ডিউটি পালন করব। আর ফেক একটা রিজাইন লেটার মাকে দেখিয়ে মাকে শান্ত করি। তারপর আমার ডিউটি পড়ে খুপিতে। এটা ছিল মূলত কিছু ছাত্ররূপী ড্রাগনের বিজনেসম্যানদের টার্গেট করার জন্য, যেখানে অনার্স প্রথম বর্ষের ছাত্রী হিসেবে যায়। কিন্তু ওখানে যে আমার জীবনে দ্বিতীয়বারের মতো সর্বনাশ ঘটে।
নিজের থেকে মাত্র 2 বছরের বড় এক সুদর্শন ধূসর চোখের অধিকারী শক্তপোক্ত একটা তাগড়া যুবকের প্রেমে পড়ি আমি। বলতে পারেন লাভ অ্যাট ফার্স্ট সাইট। তারপর থেকে নিজের ডিউটিতে মনোনিবেশ করতে পারতাম না ঠিকমতো। সব সময় সেই স্বপ্নের রাজকুমারকে নিয়ে ভাবতাম। ততদিনে তার খোঁজ খবর নেওয়া শেষ আমার। জানতে পারি সে ডিভোর্সড। মনের মাঝে কথা লুকিয়ে রাখতে না পেরে সবটা বাবাকে জানাই। সব শুনে বাবা সেই প্রথম আমার কথার বিরুদ্ধে যায়, কারণ জানান তিহান ডিভোর্স, তাই তিনি আমাকে অমন ছেলের সাথে বিয়ে দেবেন না। সেই প্রথম বাবার সাথে আমার তুমুল কথা কাটাকাটি হয়, তবুও বাবা তার কথায় অনড়। কিন্তু আমার তো তিহানকে লাগবে মানে লাগবেই। আমি জেদ ধরেই সেই স্বপ্নের রাজকুমারের সাথে নিজের পরিচয় লুকিয়ে রিলেশনশিপে যাই। ধীরে ধীরে তিহানকে পাওয়ার আকাঙ্ক্ষা আমার তীব্র থেকে তীব্রতর হতে থাকে। তাই রিলেশনশিপের 2 মাসের মাথায় নিজের মতো করে প্ল্যানিং করে 1 সপ্তাহের মাঝে বিয়ে করে ফেলি তিহানকে। কারণ আমি জানতাম বাবার দুর্বলতা শুধু আমি। আমার ওপর বাবা বেশিদিন রাগ করে থাকতে পারবে না। কিন্তু বাবার ইগোর বিষয়টা সম্পূর্ণ আমার ধারণার বাইরে ছিল। শুধুমাত্র নিজের ইগোর জন্যই তিনি মুখ ফিরিয়ে নিয়েছিলেন আমাদের দিক থেকে। আমি রিলেশনের প্রথম দিক থেকেই নিজের সরল পরিচয় দিতে চেয়েছিলাম, নিজের আসল পরিচয় দিতে চেয়েছিলাম। কিন্তু তিহানের নিজের অতীত লুকানোটা আমার ঠিক পছন্দ হয় না, তাই আমিও সবটা চেপে যাই। লুকোচুরির খেলা না হয় দুজনেই খেললাম। বিয়ের 1.5 বছর পর ঘটে যায় আমার জীবনে আবারও এক মর্মান্তিক ঘটনা। হাজব্যান্ড বেবি হারিয়ে আবারও একই রকমভাবে ট্রমার মধ্যে চলে যাই। ট্রিটমেন্ট নিয়ে সুস্থ হয়ে উঠি। দেন সব সত্যি ঘটনা জেনে যাচাই বাছাই করে নর পশুগুলোকে নিজের মতো করে নিজের হাতে শাস্তি দিই আমি। ভাবলেই শান্তি লাগে। যদিও মেইন গেম সবে শুরু। কিছুদিন আগে আমি অনুভব করলাম এবার আমাদের লুকোচুরি খেলাটা শেষ করা উচিত। তাই তিহানের বাসায় স্টাডি রুমে নিজের সিভিল ড্রেস পরিহিত একটা ছবি ইচ্ছে করেই ফেলে আসি আমি জানি আমার ট্যালেন্টেড ট্রিকি হাজব্যান্ড সামান্য একটা ছবি দিয়েই আমার সব ডিটেলস বের করে ফেলতে পারবে। আর সেটাই হয়েছে। মজার ব্যাপার হলো, আমি সংসার করে 2 বছর পরে জানতে পারি আমার হাজব্যান্ড আমাকে দীর্ঘ 4 বছর ধরে একপাক্ষিকভাবে ভালোবেসে আমাকে বিয়ে করেছে। তিহান যেদিন আমায় প্রথম দেখেছিল সেদিনও আমি ছদ্মবেশে কলেজের নবীনবরণ অনুষ্ঠানে গিয়েছিলাম ক্রিমিনাল শনাক্ত করতে। আল্লাহ তাআলার কাছে হাজারো শুকরিয়া, তিহানকে পেয়েছি আমি। অনেক ভালোবাসি আমি আমার স্বপ্নের রাজকুমারকে। অ্যান্ড ইয়েস, আমাকে বাজেভাবে স্পর্শ করেছিল আমার ফুপির হাজব্যান্ড। তরুর ডায়েরির গত 2 দিন আগের লেখাটা পড়ে কিংকর্তব্য বিমূঢ় হয়ে বসে থাকে তিহান। ওর চোখে মুখে বিস্ময় ফুটে উঠেছে। তবে কিছু একটা ভাবতেই ওর ধারালো চোয়াল শক্ত হয়ে যায়। তোষার মৃত্যুর পরে কেটে গেছে আরও 5 দিন। তোষার লাশ পোস্টমর্টেম করা হয়নি। তোষার খালার আহাজারিতে শুধু তরু নিজেই করতে দেয়নি, কারণ তোষার মার্ডারের ইনভেস্টিগেশনে দায়িত্বে আছে তরু। তোষার লাশ মাটি দিয়ে আসার পরে তিহানের সাথে ডিরেক্ট তিহানের বাসায় এসেছে তরু। দুজনের মধ্যে আর নেই কোনো লুকোচুরি। তবে দুজনই নিজেদের ইগোর জন্য দুজন থেকে দূরত্ব বজায় রেখে চলছে। সময় এখন মধ্যরাত। তিহান ওর ভাবনা থেকে বের হয়ে আসে। তরুর ডায়েরিটা বন্ধ করে যথাস্থানে রেখে দেয়। লাইট অফ করে ড্রিম লাইট জ্বালিয়ে দেয়। তারপর ধীর পায়ে হেঁটে ঘুমন্ত তরুর সামনে যেয়ে দাঁড়ায়। হালকা সবুজ আলোতে কতটা আবেদনময়ী নিষ্পাপ লাগছে শ্যামাবতীকে। এই নিষ্পাপ চেহারার পেছনে এত হিংস্রতা, এত চাটুকারিতা, এত কিছু মাথায়, এতটুকু মাথায় এত বুদ্ধি আদৌ কল্পনা করা যায়? মনে মনে তিরস্কার করে মুচকি হাসে তিহান। অতঃপর তরুর কপালে ভালোবাসার পরশ দিয়ে ওকে জড়িয়ে ধরে ঘুমের দেশে পাড়ি দেয় তিহান। তিহান জড়িয়ে ধরতেই তরুর ঠোঁটেও সূক্ষ্ম হাসির রেখা ফুটে ওঠে। হঠাৎ করেই শান্ত খুলনা শহর অশান্ত হয়ে উঠেছে। চারিদিকে তীব্র কোলাহলের সৃষ্টি হয়েছে। এমপি সাঈদ এহসান কোনো কারণ ছাড়াই হঠাৎ করে গতকাল রাতে পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং সাথে এটা উল্লেখ করেছেন যে তিনি আর কখনো রাজনীতিতে আসবেন না। সেই রাত থেকে সব নিউজ চ্যানেলে সম্প্রচারিত হচ্ছে নিউজটা। তরু আর তিহান নিজেদের কর্মস্থলে যাওয়ার জন্য একেবারে রেডি হয়েই নিচে নেমেছে। তিহানকে নির্বিকারভাবে নাস্তা করতে দেখে তরু ভ্রুযুগল কুচকে তিহানের দিকে তাকিয়ে থাকে। আমি কাজ খুব বেশি হ্যান্ডসাম লাগছে সুইটহার্ট, আমাকে দেখেছি পেট ভরিয়ে ফেলেছো। তিহানের কথা শুনে ওর দিকে
চোখ গরম করে তাকায় তরু। এইসব তোমার বুদ্ধিতে হচ্ছে তাই না? তিহান অবুঝের ন্যায় বলে। কিসের কথা বলছো হানি? তরু রেগে কিছু বলতে নিবে তার আগেই তিহানের ফোনটা নিজস্ব শব্দ তুলে বেজে ওঠে। ফোনের স্ক্রিনে সাইদ হাসানের নামটা দেখতেই তিহান কুটিল হেসে কল রিসিভ করে। আসসালামু আলাইকুম মিস্টার সাইদ হাসান, কি অবস্থা? দিনকাল কেমন কাটছে? ওয়ালাইকুম সালাম। আমি পদত্যাগপত্র জমা দিয়েছি বাবা। কিন্তু কেন? অনেক অন্যায় করেছি তোমাদের সাথে, নিজের ভুল শুধরানোর জন্য এমনটা করেছি। খুব অনুতপ্ত আমি। আর তাছাড়া বয়স অনেক হয়েছে, এখন একটু রিল্যাক্সে থাকতে চাই। ও আচ্ছা, ভালো কথা। তুমি দাঁড়াবে না ইলেকশনে? অবশ্যই। আমার বাসায় আজ সন্ধ্যায় একটু আসবে তুমি আর বৌমা? আসবো। আল্লাহ হাফেজ। কথাটা বলি সাইদ হাসানকে কিছু বলার সুযোগ না দিয়ে কল কেটে দেয় তিহান। কল লাউড স্পিকারে থাকায় এতক্ষণের কথোপকথন সবটাই শূন্য তরু। ও আবারও তিহানের মধ্যে কেমন যেন রহস্যের গন্ধ পাচ্ছে। সন্ধ্যায় তোমার অফিস থেকে ড্রপ করবো তোমাকে, কাজ ছেড়ে রাখো। তিহানের কথার পরিপ্রেক্ষিতে তরু হ্যাঁ সূচক মাথা নাড়ায়। তারপর দুজন নাস্তা কমপ্লিট করে নিজেদের পার্সোনাল গাড়ি নিয়ে আলাদা আলাদাভাবে বাসা থেকে বের হয়ে যায়। অর্ণব মেইন রোডের ফুটপাত দিয়ে সিগারেট খেতে খেতে হাঁটছে। গন্তব্যস্থল তিহানের কোম্পানি। তিহান আর আহান সেখানেই আছে। অর্ণব কিছুক্ষণ হেঁটে আর একটু সামনে এগোতেই দেখতে পায় একটা মেয়ে পায়ের চটি খুলে একটা ছেলেকে বেধরো পেটাচ্ছে আর গালাগালি করছে। আশ্চর্য, আশেপাশের মানুষগুলো জাস্ট মজা নিচ্ছে কিন্তু থামাচ্ছে না। অর্ণব হাতে থাকা সিগারেটটা ফেলে দ্রুত পায়ে সামনে এগিয়ে যায়। এই যে মিসেস, এভাবে পেটাচ্ছেন কেন ওনাকে? এই শালার পুত শালা আমাকে টিস করেছে, কত বড় সাহস! আজকেও ওর টিস করার শখ আমি সারা জীবনের মতো মিটিয়ে দেব। পৃথা পেছনে না ঘুরিয়ে ছেলেটাকে পেটাতে পেটাতেই কথাটা বলে। ও পেটাতে এতটাই ব্যস্ত যে অর্ণবের কণ্ঠস্বরও খেয়াল করেনি। প্রায় 15 দিন পর সেই চিরচেনা কণ্ঠ শুনতে অর্ণব না চাইতে ওর মুখ দিয়ে বের হয়ে যায়, পৃথা তুমি? কথাটা শুনতেই এবার পৃথার হাত থেমে যায়। ও পেছনে ঘুরে তাকায়। পৃথার পরনে ডিপ মেরুন কালারের একটা 3 পিস, কোমর সমান চুলগুলো হেয়ার ব্যান্ড দিয়ে উঁচু করে বেঁধে রাখা, অবাধ্য চুলগুলো কপালে ছড়িয়ে ছিটিয়ে আছে। ফর্সা গোলগাল ফুলো মুখটা ঘেমে সূর্যের আলোয় চিকচিক করছে। পৃথার এমন রূপে অর্ণব কিছুক্ষণের জন্য থমকে যায়। নতুন কিছুর আগমন অনুভব হয় নিজের বক্ষস্থলে। বুকের মাঝে তুমুল ঝড় তুলে জানান দিচ্ছে অর্ণব, তুই আবারও বাজেভাবে ফেসে গেছিস। এবার আর তোর মুক্তি নেই। অর্ণবকে নিজের দিকে অমন মোহনীয় চোখে তাকিয়ে থাকতে দেখে মুচকি হাসে পৃথা। আজকে তোর কপাল ভালো তাই বেঁচে গেলি। নেক্সট টাইম এরকম কিছু দেখলে সোজা জেলে ঢুকিয়ে দেব। আমাকে চিনিস না। কথাটা বলি পৃথা চটি জোড়া পায়ে পড়ে ফেলে। অর্ণবের সামনে এসে দাঁড়িয়ে বলে, দেখা শেষ, চলেন এবার। পৃথার মুখে এমন কথা শুনে অর্ণব থতমত খেয়ে যায়। অর্ণব পৃথার পিছনে তাকিয়ে দেখে মার খাওয়া ছেলেটা দৌড়ে পালাচ্ছে। ও কোনো রকমে বলে, কোথায় যাবে? যেখানে আপনার আমাদের শেষ গন্তব্য। অর্ণব মনের মুগ্ধতা কাটিয়ে এবার নিজের ফর্মে ফিরে আসে। পৃথার কথার পরিপ্রেক্ষিতে বলে, শোনো মেয়ে, আমার মতো ছেলেদের কোনো গন্তব্য নেই। আমরা বেকার, আমরা ইতিম, আমরা চামচে, আমরা গন্তব্যহীন। কাটায় হাত দিয়ে নিজের হাত ক্ষতবিক্ষত করার এত ইচ্ছে কেন তোমার? আপনি কাটা হলে সেই কাটা হাত দিয়ে হাত ক্ষয়ক্ষতি করতে আমি সদা প্রস্তুত। আমার থেকে দূরে থাকো। নিজের ভালোটা নিজে বোঝো, নিজের ভবিষ্যৎ নষ্ট করো না মেয়ে। আমার ভবিষ্যৎ, আমার গন্তব্য সবটাই যে আপনি। প্রেমে পড়ে চোখের সামনে সবকিছু রঙিন দেখছো তুমি। বাস্তবতা কখনো রঙিন হয় না। বাস্তবতাতে আমাদের মতো অর্ণবেরা দুর্ভাগা হয় সবসময়। দূরে থাকবে আমার থেকে। আপনি পারবেন দূরে থাকতে? আমার জীবন না বলে কোনো শব্দ নেই, আমি সব পারি। কথাটা বলি সামনের দিকে হাঁটা ধরে অর্ণব। পৃথা ছলো ছলো চোখে ঠায় দাঁড়িয়ে রয়। গলায় আটকে আসা কানাটা খুব কষ্টে গিলে নেয়। পাবলিক প্লেসে তামাশা করার কোনো ইচ্ছে নেই পৃথার। আপনাকে আমার হতেই হবে অর্ণব। এই জীবনে আপনি শুধুই আমার। আপনার ভাগ আমি কাউকে দিতে পারবো না। ভাঙা গলায় অনেক কষ্টের শব্দগুলো উচ্চারণ করে পৃথা। অতঃপর অর্ণবের বিপরীত দিকে হাঁটা ধরে। সময় সন্ধ্যাবেলা। দীর্ঘদিন পর আজ কোম্পানিতে যে তিহান নিজের হাতে সব গুছিয়ে বুঝে নিয়েছে। কোম্পানির দায়িত্বটা এখন সম্পূর্ণ নিজের হাতে নিতে চায় তিহান। মামার বয়স হয়েছে এখন অনেক। ওনাকে আর প্রেশার দিতে ইচ্ছে হয় না তিহানের।
একটু শান্তিতে বাঁচুক এখন। তরুর অফিসের সামনে গিয়ে গাড়ি থামাতে তিহান দেখতে পায় তরু মুচকি হেসে আদিত্যের সাথে কথা বলছে। সাথে সাথেই তিহানের মুখমণ্ডল শক্ত হয়ে যায়। তরু মুচকি হাসবে শুধু তিহানের সামনে। অন্য কারোর তরুর এই মোহনীয় রূপ দেখার অধিকার নেই। এই অধিকার শুধুমাত্র তিহানের। ম্যাম, তোষার মার্ডারের সময়টাতে হসপিটালের সিসিটিভি বন্ধ ছিল দীর্ঘ 1 ঘন্টা। আর ওই সময় ওই কেবিনের ডিউটিতে থাকা নার্সটাও নিখোঁজ। আদিত্যের কথা শুনে তরু বলে, নিখোঁজ না, ইচ্ছে করে গা ঢাকা দিয়ে আছে। আপনি আজ রাতেই সিসিটিভি ফুটেজগুলো আমাকে পাঠিয়ে দেবেন, ওই দিনের পুরো ফুটেজটাই। আর আগামীকালকে হসপিটালে যেয়ে ওই নার্সের সকল ডিটেলস কালেক্ট করে আগামীকালকেই আমাকে সেন্ড করবেন। ওকে ম্যাম। কথাটা বলেই তরুর সাথে হ্যান্ডশেক করে আদিত্য। তিহান আগুন চোখে ওদের হাতের দিকেই তাকিয়ে আছে, যেন চোখ দিয়ে এক্ষুনি ভস্ম করে দেবে সব কিছু। না, এই ছেলেকে এবার একটা শিক্ষা দিতে হবে। বেশি বার বেড়েছে। কিছু একটা ভাবতেই তিহানের ঠোঁটে বক্র হাসি ফুটে ওঠে। তরু হঠাৎ তিহানের গাড়ি খেয়াল করতে আদিত্য থেকে তাড়াতাড়ি বিদায় নিয়ে হেঁটে এসে তিহানের পাশের সিটে উঠে বসে। তিহানের মুখটা কঠিন দেখতে ঘটনা আঁচ করতে পারে তরু। মুখটা এমন কঠিন করে রেখেছো কেন? কোনো সমস্যা? না। হঠাৎ করেই তরু উঠে তিহানের কোলের ওপর দুই দিকে 2 পা দিয়ে বসে পড়ে। তিহান তরুর দিকে মুখ তুলে তাকাতেই তরু তিহানের অধৈর্যরা নিজের দখলে নিয়ে নেয়। তিহান তরুর কোমর জড়িয়ে ধরে আরও ঘনিষ্ঠ করে মিশিয়ে নেয় নিজের সাথে। দীর্ঘ চুম্বন শেষ করেই তিহান তরুর গলায় মুখ ডোবায়। ছোট ছোট আদরে ভরিয়ে দিতে থাকে তরুকে। অনুভূতিরা তখন এলোমেলো, একে অপরকে কাছে পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা। তিহান তরুর শার্টের বাটনে হাত দিতেই তরু তিহানকে থামিয়ে দেয়। তিহান, এখন না প্লিজ। তিহান হাঁপাতে হাঁপাতে কথাটা বলে। তিহানও বুঝলো তরু কথাটা। ও তরুকে ছেড়ে দেয়। তরু নিজেকে ঠিকঠাক করে নিজের সিটেই বসে পড়ে। তারপর তিহান গাড়ি স্টার্ট দিয়ে অ্যাসান ভিলার উদ্দেশ্যে রওনা দেয়। সারা রাস্তা দুজন তোষার মারা নিয়ে নিজেদের মাঝে টুকটাক আলোচনা করলো। অ্যাসান ভিলার সামনে পৌঁছাতেই বাড়ির ভেতর থেকে তাইবকে চোরের মতো করে বের হতে দেখেই তিহান আর তরু চোখ জোড়া ছোট ছোট করে এক দৃষ্টিতে ওর গতিবিধি লক্ষ্য করতে থাকে। বাড়ি থেকে বের হয়ে কোনো দিক না তাকিয়ে তাইব হাঁটা ধরে তিহানদের গাড়ি যে সাইডে দাঁড় করানো আছে ঠিক তার উল্টো সাইডের রাস্তার দিকে। 2 মিনিট হেঁটে নিজের গাড়ির কাছে যেয়ে গাড়ি স্টার্ট দিয়ে ঝড়ের গতিতে ওখান থেকে চলে যায় তাইব। তবে কি সবকিছু শুরু এই এহসান ভিলা থেকেই? তরুর চিন্তিত মুখের দিকে তাকিয়ে তিহান বলে, হয়তোবা। হ্যাঁ বউ, বলো। মিস ইউ। তৌফিকের আদুরে কথা শুনে তিশা খ্যাক খ্যাক করে ওঠে। একদম ঢং করবেন না আপনি। পুরুষ মানুষে এত ঢং কোথায় থেকে আসে? সারাদিনে একটাবার খোঁজ নেওয়ার সময় হয় না আপনার। আর আমি কল দিলেই ওনার যত মিস, প্রেম, ভালোবাসা উতলে পড়ে। আরে আরে, শোনা রেগে যাচ্ছ কেন? তুমি তো জানো আজকে আমার 3টা ওটি গেছিল। খুব ব্যস্ত ছিলাম, মাত্রই ফ্রি হলাম। এক্ষুনি কল দিতে যাচ্ছিলাম তোমাকে। তৌফিকের ব্যস্ততার কথা শুনে তিশা একটু শান্ত হলো। সেটা কলের ওপাশ থেকে তৌফিক ঠিকই বুঝলো। মৃদু হেসে তৌফিক বলে, আমার পিচ্চি বউটা এখন কি করে? ব্যালকনিতে দাঁড়িয়ে আছি। কি, রুমে যাও ফার্স্ট। এই ঠান্ডার মধ্যে তুমি ওখানে কি করছো? বাইরে প্রচুর শীত না, তোমার ঠান্ডা লেগে যাবে বাতাসে। কিচ্ছু হবে না আমার, গরম কাপড় পরেছি, নাক কান মুখ সব ঢেকে রেখেছি। এই শুনুন না, আপনার সাথে আমার একটা কথা আছে। বউয়ের মিষ্টি আদুরে ডাকে তৌফিক খুশিতে গদগদ হয়ে বলে, বলো কি বলবে? আমি তো তোমার কথা শোনার জন্য সব সময় রেডি। আমার বাচ্চা লাগবে। তিশার কথাটা কানে আসতেই তৌফিকের পৃথিবীটা যেন কেমন দূরে ওঠে। চোখের সামনে সবকিছু ঝাপসা দেখতে পায়। এটা কি শুনছে ও? যে মেয়ে নিজের কাছে ঠিক মতো ভিড়তে দেয় না তৌফিককে, তার মুখে এইসব কি? এইসব কথা শোনার আগে তৌফিক মারা গেল না কেন? তৌফিক পরক্ষণে ভাবে, না না, মারা গেলে ওর নাদুস নুদুস বউটার বাচ্চার বাবা হবে কিভাবে? ঢকঢক করে 1 গ্লাস পানি খেয়ে নিজেকে সামলিয়ে নেয় তৌফিক। বলে, এইসব কি বলছো তুমি? মাথা ঠিক আছে তোমার? খুব ঠিক আছে। বাচ্চা লাগবে আমার, তাও পৃথার আগেই। আজব, পৃথার তো এখনো বিয়ের বয়স হয়নি, বাচ্চা কোথা থেকে আসবে?
পৃথা বলেছে ও অর্ণব ভাইয়াকে বিয়ে করে বিয়ের রাতেই বাচ্চা নিয়ে নেবে, তাও আমাদের আগে। আরও বলেছে আমি নাকি ভীত। আপনি তাড়াতাড়ি বাসায় আসবেন, আজ নিজের সাহসিকতার পরিচয় দেব আমি। পৃথার দুষ্টুমি বুঝতে পেরেই তৌফিক উচ্চস্বরে হেসে ওঠে। তারপর দুষ্ট কণ্ঠে তিশার উদ্দেশ্যে বলে, তুমি চাইলে আমি এক্ষুনি চলে আসতে পারি। আসবো? তোমার সাহসিকতা দেখার জন্য আমি ওয়েটিং। তৌফিকের কথাটা শুনতেই তিশা লজ্জা পেয়ে যায়। এতক্ষণ পৃথা শাকচুন্নির ওপর জেদ ধরে মুখে যা এসেছে তাই বলেছে, কিন্তু এখন তিশার নিজেরই লজ্জা লাগছে। ও কোনো রকমে বলে, আমি রাখছি, মা ডাকছে। কথাটা বলেই কল কেটে দেয় তিশা। তৌফিক তিশার লজ্জা বুঝতে পেরেই মুচকি হাসে। এহসান ভিলায় ড্রয়িং রুমে প্রায় 2 ঘন্টা ধরে সাইদ এহসান আর শাহিনা বেগমের সাথে আড্ডা দিচ্ছে তরু তিহান। রাত এখন 9টা। তিহানের এই বাড়িতে 1 সেকেন্ডও থাকার ইচ্ছে নেই, কিন্তু মা সমতুল্য শাহিনা বেগমের কথা ফেলতে না পেরে নিজের অনিচ্ছা সত্ত্বেও ঠায় বসে রয়েছে। তবে জোর করেও তিহানকে কিছুই খাওয়াতে পারেনি শাহিনা বেগম। তিহান না খেলে তরু আর কিভাবে খেতে পারে? অন্যদিকে তরু কি সুন্দর হাসি হাসি মুখে ভাবে আড্ডায় মেতে রয়েছে। তিহানের মেজাজ বিগড়ায়, এমনিতেই ভেতর ভেতর অস্থির হয়ে আছে ও। সবার চোখের আড়ালেই বেশ জোরেই তরুর কোমরে চিমটি কাটে। তরু কোমরের ব্যথা অনুভব করতেই কোমরের ধরে আহা শব্দ করে ওঠে। সাইদ হাসান আর শাহিনা বেগম চিন্তিত হয়ে পড়েন। কি হয়েছে তরুমা? সাইদ হাসানের কথায় তরু তিহানের দিকে কটমট করে তাকিয়ে হাসার চেষ্টা করে বলে, কিছু না বাবা, হয়তো মশায় কামড় দিয়েছে। তিহান চিন্তিত মুখে বলে, খুব বেশি ব্যথা পেয়েছো হানি? আমরা এখন আসি। ওকে ডক্টরের কাছে নিয়ে যেতে হবে। একটা মাত্র বউ আমার। ওরে বাবা, রিস্ক নেওয়া যাবে না। কথাটা বলেই তরুকে করে তুলে গাড়ির উদ্দেশ্যে হাঁটা ধরে তিহান। তরু স্তব্ধ, শিহরিত, স্পিচলেস। একটা ছেলে এতটা নাটক কিভাবে করতে পারে? তিহান তরুকে নিয়ে ওখান থেকে বেরিয়ে আসতেই সাহিদ এহসান আর শাহিনা বেগম তিহানের কেয়ারিং দেখে মুচকি হাসে। নামান আমাকে। ধমকে ওঠে তরু, কিন্তু তিহান নির্বিকার ওর মুখভঙ্গি এমন যে তরুর কথাটা ও শুনতেই পায়নি। গাড়ির নিকট এসে দরজা ওপেন করে তরুকে বসিয়ে দিয়ে নিজেও ড্রাইভিং সিটে বসে পড়ে। আপনার সমস্যাটা কি? এভাবে আমাকে ইচ্ছাকৃতভাবে চিমটি কেটে নিয়ে আসলেন কেন? আহ, আমার কোমর। এবার তিহান মুখ খোলে দুষ্টু হেসে বলে, বাসে চলো হানি, মালিশ করে দেবো, আই প্রমিস। নাকি এক্ষুনি লাগবে মালিশ? নির্লজ্জ একটা, আপনি মানুষটা এমন। তরু নিজের কথা শেষ করার আগেই তিহান তরুর দিকে এগিয়ে এসে হিসিয়ে বলে, ট্রাস্ট মি সুইটহার্ট, তুমি যদি আর একটা কথা মুখ দিয়ে উচ্চারণ করো তাহলে বেডরুমের কাজটা আমি এখানে এই মুহূর্তেই গাড়িতে সারতে বাধ্য হব। আই হোপ ইউ ডোন্ট ফোর্স মি। ব্যাস, তরু নিয়ে যায়। মনে মনে কপাল চাপড়াতে থাকে তরু। এসপি হয়ে কি হলো জীবনে? সেই তো ওই উগান্ডিয়ানের এক থ্রেড খেয়েই চুপ হয়ে যেতে হয়। তরুর অসহায় মুখের দিকে তাকিয়ে তিহান ওর গালে চুপ করে 2-3টা চুমু খেয়ে নেয়। অতঃপর গাড়ি চালাতেই মনোযোগ দেয়। তরু অবাক হয়ে কিছুক্ষণ তিহানের দিকে তাকিয়ে থেকে মুচকি এসে জানালার বাইরে নজর দেয়। রাতের শহর মানেই যেন এক অন্যরকম সৌন্দর্য। সময় মধ্যরাত। অনব চোখ জোড়া বন্ধ করে মটকার মতো বিছানায় পড়ে আছে, কিন্তু দু চোখে একটুও ঘুম নেই। মনের মাঝে তুমুল ব্যাগে ঝড় চলছে। না চাইতেও বারবার পৃথার অশ্রুসিক্ত অসহায় মুখটা চোখের পর্দায় ভেসে উঠছে। ওর মন বলছে, অর্ণব, তুই নিজেকে আরেকটা সুযোগ দে। মেয়েটা সত্যিই তোকে ভালোবাসে। নিজেকে গুছিয়ে নে, পৃথার সাথে একটা সুন্দর জীবনের স্বপ্ন দেখ। কিন্তু মস্তিষ্ক সম্পূর্ণ তার বিপরীত। বারবার অর্ণবকে মনে করিয়ে দিচ্ছে, তুই এতিম, তুই গরিব, তোর নিজের বলতে কিচ্ছু নেই। তুই ওই আদরের ঘরের আদরি মেয়েটাকে এনে তুই শাস্তি দিতে পারবি না। অর্ণব নিজের মন মস্তিষ্কের যুদ্ধে বিরক্ত। মাথাটা যন্ত্রণায় ফেটে পড়ার উপক্রম। অর্ণব উঠে বসে, পাশে থাকা টেবিল থেকে পানি নিয়ে 2 গ্লাস পানি খেয়ে ঘুমের মেডিসিন খেয়ে নেয়। কিন্তু না, তবু দু চোখে ঘুম আসে না। এভাবে উসখুস করতে করতে আরও 1 ঘন্টা পার হয়। হঠাৎ হোয়াটসঅ্যাপে মেসেজের নোটিফিকেশনে অর্ণব চোখ জোড়া খুলে ফোনটা হাতে নেয়। এক অপরিচিত নাম্বার দেখতেই ভ্রুজোড়া কুচকে নোটিফিকেশনে ক্লিক করে। আমার ভালোবাসা যদি আপনি গ্রহণ না করেন তাহলে আপনি হাউন আঙ্কেল, আর যদি আমার ভালোবাসা গ্রহণ করেন তাহলে আপনি নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ। নাও ইউ ডিসাইড হোয়াট ইউ ওয়ানা বি।
মেসেজটা পড়তেই এটা কার কাজ তৎক্ষণাৎ বুঝে যায় অর্ণব। 2 মিনিটের মতো নির্বিকারভাবে মেসেজটার দিকে তাকিয়ে থাকে অর্ণব, তারপর উচ্চস্বরে হো হো করে হেসে ওঠে। তবে আশ্চর্য ব্যাপার, মেসেজটা পড়তেই অর্ণবের মাথা যন্ত্রণা, বুকের মধ্যকার সব অশান্তি একদম সাথে সাথেই বিলীন হয়ে যায়। অর্ণবও অনুভব করতে পারে সবটা আর তাতেই ওর ঠোঁটে মুচকি হাসি ওঠে। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।